নমস্কার, আমি ঝাড়গ্রাম থানার ওসি রাজা মুখার্জি। ক্রাইম ডায়েরিতে আপনি সকলকে স্বাগত। আজ আপনাদের রোমহর্ষ ঘটনার এক চিত্রনাট্যের রূপ দেখাবো, যার সঙ্গে জড়িয়ে ছিল সম্পর্ক, অর্থ আর সেই সঙ্গে প্রতিশোধের জাল। আসুন দেখি। মা, সেই রাত জেগে বসে আছো। তোমাকে না কতবার বলেছি আমার জন্য রাত জেগে বসে থাকবে না। জানো তো আমার প্রতিদিন বাড়ি ফিরতে রাত হয়। যাও এবার আমার জন্য খাবার বাড়ো। মা, 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 কি হয়েছে তোমার? মা, 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 উঠছো না কেন? মা, 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 উঠো মা। পূজা, থানায় ফোনটা কি করেছিল? স্যার, মৃতার ছেলে জয় সেন। জয় সেন কোথায়? ওই তো দাঁড়িয়ে আছে। আপনি মিস্টার জয় সেন? আচ্ছা, পরে ফোন করছি। হ্যাঁ স্যার, আমি জয় সেন। থানায় ফোনটা আপনি করেছেন? হ্যাঁ স্যার, আমি থানায় ফোন করেছিলাম। আমি বাড়িতে এসে দরজা খুলে দেখি মা। আচ্ছা, আপনার বাড়িতে আর কে কে আছে? আমি আর মা। আপনার বাবা কোথায় থাকেন? না মানে আপনার মার মাথায় সিঁদুর দেখলাম, তাই বলছি। হ্যাঁ, বাবা আছেন, তবে তিনি আমাদের সাথে থাকেন না। ওকে। ও ডক্টর সেন, আপনার দেখে কি মনে হচ্ছে? গলার কাছে দাগ দেখে মনে হচ্ছে দড়ি জাতীয় কিংবা কাপড় জাতীয় কোনো কিছু একটা দিয়ে পেঁচিয়ে শ্বাস রোধ করে মারা হয়েছে। তবে পোস্টমর্টম করলে বোঝা যাবে। দেখুন যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা পাওয়া যায় কিনা। ওকে, শিওর, আমি আসছি। মিস্টার জয়, আপনার বাড়িতে আপনি আর মা ছাড়া এই বাড়িতে কারো যাতায়াত আছে? মানে ধরুন আপনার এই বাড়িতে কাজের লোক বা রান্নার লোক? হ্যাঁ আছে, তবে সে তো সকালে এসে বাসন টাসন মেজে ওই 11টা-12টার মধ্যে রান্না করে চলে যায়। আচ্ছা, আপনি কি করেন? আমাদের নিজেদের ব্যবসা। আপনার বাবার এ বাড়িতে যাতায়াত আছে? খুব কম। বাবার বিষয়ে খোঁজখবর আমি খুব কম রাখি। আচ্ছা, আপনার মাকে কে খুন করতে পারে আপনার মনে হয়? রঞ্জন। রঞ্জন? হু ইজ রঞ্জন? আমার কলেজের বন্ধু। আমি নিশ্চিত এটাই সেই কারণ যার জন্য আমার মাকে খুন হতে হয়েছে। ঝাড়গ্রামের সেন পরিবারের গৃহকর্ত্রী মিসেস অপর্ণা সেনের মৃত্যু তাঁরই বাড়িতে হয়েছে। ডাক্তারের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী অপর্ণা সেনকে খুন করবার জন্য মার্ডার ওয়েপেন হিসাবে দড়ি বা কাপড় জাতীয় কিছু একটা বস্তু ব্যবহার করা হয়। অপর্ণা দেবীর ছেলে জয়ের দাবি যে তার মায়ের মৃত্যুর পেছনে তারই বন্ধু রঞ্জনের নাকি হাত আছে, এবং তার প্রমাণস্বরূপ অপর্ণা সেন এবং রঞ্জনের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ফুটেজ জয় আমাদের হাতে তুলে দেয়, এবং সে দাবি করে যে তার মায়ের মৃত্যুর পেছনে সেই ভিডিও ফুটেজটি নাকি একমাত্র প্রমাণ। যাই হোক, আপাতত আমরা অপর্ণা দেবীর মোবাইলটি সিজ করি এবং জয়ের বয়ান বিস্তারিতভাবে রেকর্ড করবার জন্য তাকে থানায় ডেকে আনি। দেখুন মিস্টার সেন, আপনি আমাদের বলছেন যে আপনার মায়ের সঙ্গে আপনার বাবার যোগাযোগ সেরকম ছিলই না। হ্যাঁ, এটা তো হতে পারে যে আপনার মা তার নিঃসঙ্গতা কাটানোর জন্য আপনার বন্ধু রঞ্জনের সঙ্গে পরকীয়া জড়িয়ে গিয়েছিলেন। এটা হতে পারে স্যার। আমি জানি আজকের দিনে পরকীয়া আইন সিদ্ধ, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, কেউ কেন সেই মুহূর্তের ভিডিও করে রাখবে যদি তার মনে অপরাধ করার ইচ্ছে বাসা না বাঁধে? হ্যাঁ দেখুন মিস্টার সেন, এই বিষয়টা যে আমাদের মাথায় একেবারে আসেনি তা কিন্তু নয়। বাই দ্য ওয়ে, দেখুন তো এই মোবাইলটাই তো আপনার মা ব্যবহার করতেন। হ্যাঁ স্যার। দেখুন, আমরা প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছি যে আপনার মায়ের ফোনে ওয়েট আপ কলে রঞ্জন নামে যে অ্যাকাউন্টটা সেভ ছিল সেখান থেকে ভিডিওটা এসেছে। হতে পারে এই ভিডিও দিয়েই সে আপনার মাকে ব্ল্যাকমেল করেছিল, বা আপনার মার অনুমতিতেই এই ভিডিওটা করা হয়েছিল। এক্স্যাক্টলি,
এক্স্যাক্টলি সো। দেখুন মিস্টার জয়, আপনার মায়ের খুনের খুনিকে ধরতে গেলে শুধুমাত্র এই ভিডিওটাই যথেষ্ট প্রমাণ নয়। হ্যাঁ, আপনার বন্ধু রঞ্জনকে আমরা থানায় ডেকে আনবো এবং তাকে জিজ্ঞাসাবাদ করবো, অবশ্যই করবো, কিন্তু তার আগে আপনাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ বলুন স্যার, আপনি আমার থেকে কি জানতে চান? আচ্ছা, আপনার বাবা আর মায়ের ছাড়াছাড়িটা ঠিক কি কারণে ঘটেছিল একটু বলবেন? আমি ছোট থেকেই দেখছি বাবা মায়ের মধ্যে অশান্তি ঝামেলা লেগেই থাকতো। সেই ঝামেলা একদিন সীমা ছাড়িয়ে গেল। অপর্ণা, আমি বুঝতে পারছি না যে তুমি কি এত করছো বলো তো। হ্যাঁ, আর বলো না, ওর স্কুল তো এখন আমাকেও পড়ার টেবিলে বসিয়ে দিয়েছে। দাঁড়া, হ্যাঁ ম্যাডাম বলুন। এই 2 লাখ টাকার বিলটা কিসের? ম্যাডাম স্যার গত সপ্তাহে বিজনেস মিটিং এর জন্য গোয়া গিয়েছিলেন, এটা তো তারই বিল। একার জন্য এত টাকা? না ম্যাডাম, এটা একজনের নয়, দুজনের বিল। স্যার সঙ্গীতা নন্দী নামে একজন কাউকে নিয়ে গিয়েছিলেন। ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। গত 2 মাস ধরে আমাদের অফিস অ্যাকাউন্ট থেকে সঙ্গীতা নন্দীর অ্যাকাউন্টে প্রায় টাকা পাঠাচ্ছে। এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? ম্যাডাম অনেকবার ভেবেছিলাম আপনাকে বলবো, স্যারকেও বলেছিলাম, ম্যাডাম জানতে পারলে খুব রেগে যাবে, কিন্তু স্যার সেটা শুনে আমাকে চাকরি ছাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, তাই সাহস করে আপনাকে বলতে পারিনি। এই সঙ্গীতা নন্দীকে কি তুমি চেনো? আমাদের কোনো অফিসের ক্লায়েন্ট? না না ম্যাডাম, উনি আমাদের কোনো ক্লায়েন্ট নন, আর না কোনোদিন আমাদের অফিসে দেখেছি। ম্যাডাম আমি বরং আপনাকে গোয়ার টিকিটটা আর ব্যাংকের সব ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, আপনি বরং চেক করে নিন। ওকে, পাঠাও। রানা, রানা, আরে হ্যাঁ অপর্ণা বল, কি হয়েছে? আগের সপ্তাহে তুমি কোথায় গেছিলে? আমি একটু পরে ফোন করছি। আরে আগের সপ্তাহে তো আমি গেছিলাম কাকার বাড়িতে। আমি তো তোমাকে বলেই গেলাম যে ওই জমি জমার কাগজপত্রগুলো একটু দেখাশোনা করতে হবে, তার জন্য ওই 4-5 দিন আসতে সময় লাগবে, তোমাকে তো বলেইছিলাম। কেন মিথ্যে কথা বলছো তুমি আমাকে? তুমি কোনো কাকার বাড়ি যাওনি, তুমি অফিসের বিজনেস মিটিং এর নাম করে সঙ্গীতা নন্দী নামে এক মহিলাকে নিয়ে গোয়া গিয়েছিলে। সব মিথ্যে কথা। মিথ্যে কথা? আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে আমার নামে অভিযোগ করছো, তুমি আমার মান সম্মান নিয়ে ছেলে খেলা করছো। দেখো, তুমি যে আমার কাছে সততার ভাবমূর্তির প্রমাণ দিতে চাইছো, এটা হচ্ছে তার প্রমাণ। তুমি অফিস অ্যাকাউন্ট থেকে সঙ্গীতা নন্দী নামে একজনের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছ, তুমি এখনো বলবে যে আমি তোমার চরিত্র হননের চেষ্টা করছি? তুমি বেকার হওয়া সত্ত্বেও বাড়ির অমতে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার যাবতীয় সম্পত্তি, যা কিছু বিজনেস আছে, সব কিছু দেখার দায়িত্ব আমি তোমাকে দিয়েছি রানা। তারপরেও আমি কি ভুল করলাম বলতে পারো? আমার ভালোবাসা আর বিশ্বাসের অনুদানে এটা দিলে তুমি আমায় রানা? আমার কথা না হয় বাদ দাও রানা, এই বাচ্চাটার কথাও তোমার একবারও মনে পড়লো না? দাও। সঙ্গীতা কলিং, এবার তুমি কি বলবে রানা? দাও শিগগিরই। ছাড়ো রানা, আমি কথা বলবো। কথা বলবে না, ছাড়ো না, ছাড়ো, চুপ। হ্যালো হ্যালো, এর কয়েকদিন পর আবার বাবা মায়ের মধ্যে তুমুল ঝগড়া হয়, বাবা বাড়ি ছেড়ে চলে যায়। তারপর বিভিন্ন সময় বাবা বাড়িতে আসতো আমার সাথে দেখা করতে, কিন্তু মায়ের সাথে কোনো কথা হতো না। আচ্ছা, আপনার বাবার কোনো যোগাযোগ নম্বর আপনার কাছে আছে? না স্যার, আমি বড় হয়ে যখন সবটা বুঝতে পারলাম, আমি নিজে থেকেই বাবার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিলাম। দেখুন, আপনার বন্ধু রঞ্জনকে আমরা থানায় তুলে এনে তাকে জেরা করবই, আর জেরায় যদি প্রমাণ হয় যে আপনার বন্ধু আপনার মায়ের খুনি, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি তার কঠিন থেকে কঠিনতম শাস্তির আবেদন আমরা আদালতে করব। আপনি এখন আসুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম।
কি মনে হচ্ছে পূজা? স্যার, আমাদের কাছে কিন্তু প্রাইম সাসপেক্ট রঞ্জন, কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে রঞ্জনই খুনটা করেছে, কারণ তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানোর মতো যথেষ্ট প্রমাণ কিন্তু আমাদের হাতে নেই স্যার, ওই ভিডিওটা ছাড়া। একদমই ঠিক, কিন্তু ওই ভিডিও সূত্র ধরেই আমরা অপরাধীর ঘাড়ের কাছে নিঃশ্বাস নিতে পারবো। তার আগে বলো যে অপর্ণা দেবীর ফোনের কল ডিটেলস, পোস্টমর্টেম রিপোর্ট এবং ফরেনসিক রিপোর্ট কবে পাচ্ছি আমরা? আশা করি আজকের মধ্যেই চলে আসবে স্যার। ভেরি গুড। ওগুলো হাতে পেলেই আমরা রঞ্জনের দিকে মুভ করব, কারণ অপরাধীকে হাতে নাতে ধরতে গেলে সবকটা তাস হাতে থাকা দরকার। আর শোনো পূজা, ওই রিপোর্টগুলো হাতে এলেই তুমি রঞ্জনকে তুলে নিয়ে আসবে। ও আরেকটা কথা, ওই জয়ের ফোনের কল ডিটেলসটাও কিন্তু সেই সঙ্গে বার করতে। ওকে স্যার। আরে স্যার, আরে স্যার, আরে কেন নিয়ে যাচ্ছেন স্যার? কেন এইভাবে ধরে নিয়ে যাচ্ছেন সেটা থানায় গেলেই জানতে পারবেন। মানে চলুন নিয়ে এসো। আরে ছাড়ুন ম্যাডাম, আরে স্যার, আরে বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি। আমরা জয়ের মাকে খুনটা করিনি স্যার। স্যার, মনে হচ্ছে দাওয়াইটা একটু কম পড়ে গেছে, আপনি বললে আবার পাশের ঘরে নিয়ে যেতে পারি। হ্যাঁ, নিয়ে যাও। না না না, প্লিজ স্যার, আমি হাত জোড় করছি, ওকে আর মারবেন না প্লিজ স্যার। আমরাও শুধু শুধু আমাদের এনার্জি লস করতে চাইছি না, সত্যিটা বলে দাও না ভাই। স্যার আমি বলছি, জয়ের সাথে আমাদের কলেজ থেকেই আলাপ। আমরা সবাই এক কলেজেই পড়তাম। কলেজের পর থেকে আমাদের আর কোনো যোগাযোগ ছিল না। তারপর আমাদের বিয়ের পরে একদিন রঞ্জন ওকে আমাদের বাড়িতে নিয়ে আসে। বস বস, দাঁড়া আমি সীমাকে ডাকি। সীমা, সীমা যাই, একবার তাড়াতাড়ি এসো, দেখো কাকে নিয়ে এসেছি। তুই সীমাকে আর বলিস না, কলেজের প্রেমকে বিয়ে করে স্বীকৃতি দিয়েছি। আরে কতদিন পর দেখা, প্রায় 7-8 বছর হয়ে গেল না? হ্যাঁ, একদমই তাই। আরে মশাই, এতদিন কোথায় ছিলেন? কলেজ ছাড়ার পর কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে? ও কলেজ ছাড়ার পর মা সব ব্যবসার দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিল, তারপর যা হয় ব্যবসায় জড়িয়ে গেলাম। বাই দ্য ওয়ে, তোরা কবে বিয়ে করলি? আর বলিস না, সীমা যখন কলেজ ছাড়লো তারপর ওর বাড়ির লোকজন ওর বিয়ের জন্য সম্বন্ধ দেখছিল। তা ও এসে একদিন আমাকে বলল, আমি কি করব, দুজনে মিলে পালিয়ে গিয়ে বিয়ে করে নিলাম। তা তুমি বিয়ে করোনি? আরে না না, ও এখনো ওই ভুলে পা দেয়নি, আর পাটা দেয়নি বলেই এখনো দিব্যি হেসে খেলে আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি কফি বানিয়ে নিয়ে আসি তোমাদের জন্য। এই না, আজ একটা অফিসে জরুরি মিটিং আছে, আমি অন্য কোনো দিন এসে খাবো। তবে হ্যাঁ, সামনে রবিবার তোদের কিন্তু আমার বাড়িতে ডিনারের ইনভিটেশন রইল, আজ আসি। হ্যাঁ, এটা তো ঠিক হলো না বন্ধু, গরিব ভাইয়ের বাড়িতে এক কাপ কফি তো খেয়ে যেতে পারতিস, তাই না? এক মিনিট, মানে তোরা আমাকে শুধু কফি খাওয়াতে চাইছিস? আরে এই আমার মনে হচ্ছে তোরা কফি খাই বন্ধুকে সেবা করে দিতে চাইছিস। সেটা তো হবে না বন্ধু। এরপর যেদিন তোদের বাড়িতে আসবো, আমি কিন্তু একদম সকাল থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব করব। সেটা ঠিক আছে, সেটা করব। আচ্ছা এক কাজ করি, চ তোকে আমি এগিয়ে দিয়ে আসি। চ চ। তারপর হ্যাঁ, আচ্ছা, কাকু কখনো চেষ্টা করেনি তোমাদের মধ্যেকার দূরত্বটা মেটাবার? সে চেষ্টা করলেও আমি করি। কিন্তু কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আয়নার মতো, সেটা যদি একবার ভেঙে যায় তাকে সহজে জোড়া লাগানো যায় না। জোড়া লাগাতে চেষ্টা করলেও দাগ থেকে যায়, আর এই দাগ নিয়ে সম্পর্কটা
আমি জোড়া লাগাতে চাইনি। আচ্ছা, আমার মনে হয় যে তোমাদের সেপারেশন হয়েছে তাও 15-20 বছর হতে চললো, তো তুমি জীবনে নিঃসঙ্গতা শূন্যতা অনুভব করো না? করি, অনুভব করি। তাহলে ডিভোর্স করে নতুন করে সংসার সাজালে না কেন? নতুন করে সংসার করা মানে তো নতুনভাবে বিশ্বাস করা, আবার নতুনভাবে ভালোবাসা। কিন্তু মানুষটা যদি একই হয়, তার থেকে নিঃসঙ্গ থাকাটাই ভালো। দেখো কাকিমা, জয়ের বিয়ে দিলে হয়তো তোমার সংসারের শূন্যতাটা কেটে যাবে, কিন্তু ভালোবাসার শূন্যতা সেটা তো থেকেই যাবে, বলো? আচ্ছা কাকিমা, আমরা তাহলে বেরোই এখন। না, একটু দাঁড়া, আসছি আমি। কই হাতটা দেখি রে। আরে এটা কি, এসব আবার কেন? তুই আমার বাড়িতে প্রথম এসেছিস, এটা তোদের বিয়ের উপহার। তারপর থেকে আর ওই ব্যাপারটা নিয়ে কথাও বলা হয়নি। আরে এখন তো যাতায়াত লেগেই থাকবে। ভাই এবার রাত হলো, আমাকে যেতে হবে। কয় গো সীমা, চলো বাড়ি যাবে না? রাত হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো কাকিমা কি দিল। বাহ, খুব সুন্দর হয়েছে। চলো, রাত হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে। হ্যাঁ চল চল। আরে আজকের দিনটা থেকে জানা তোরা। না ভাই, ওটা হচ্ছে না। তোমার নিজের ব্যবসা আর আমি অন্যের দাস। চলো। ঠিক আছে চল, এই, চল। তুই কিন্তু আবার আসবি, আমার তোকে খুব ভালো লেগেছে। আচ্ছা চল, তোদের তাহলে বাড়ি অব্দি ছেড়ে দিয়ে আসি আমি গাড়িতে করে। জয়ের জীবনযাপন দেখে আমি বুঝতে পারি যে রঞ্জন সারা মাস কাজ করে যে টাকাটা পায় সেটা জয়ের একদিনের হাত খরচ। কলেজে পড়তে জয়ের আমার প্রতি একটা নজর ছিল। সেদিন যখন রঞ্জন ওকে বিয়ের পর প্রথমবারের জন্য আমাদের বাড়িতে নিয়ে আসে, সেই একই বিষয় আমি ওর মধ্যে লক্ষ্য করি, আর সেটাকেই আমি এনক্যাশ করি। এসো ভেতরে এসো। রঞ্জন বাড়িতে নেই কেন, তুমি জানো না তোমার বন্ধু কখন বাড়িতে থাকে আর কখন থাকে না? হ্যাঁ জানি, তবুও ভাবলাম যদি। আর ভাবতে হবে না। আচ্ছা, রঞ্জন বাড়িতে না থাকলে আমার সাথে একা সময় কাটানোর জন্য এই বাড়িতে আসা যায় না বুঝি? না সেটা নয়, আসলে সেদিন তোমার বাড়িতে আসার পর তোমাকে দেখে কলেজের সেই ঘটনাটা মনে পড়ে গেছিল। কোন ঘটনা? মানে আমার না ঠিক মাথায় নেই। আমি জানি তুমি আমার সাথে মজা করছো, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবাসতাম, আর আর তাই সবার সামনে তোমার হাতটা ধরে ফেলেছিলাম। এসব কথা বলো না, কলেজে পড়তে তুমি অনেক মেয়েকেই ভালোবাসতে। অন গড, ওগুলো সব টাইম পাস ছিল। আমি শুধু তোমাকে। সত্যি? একদম সত্যি। জয়কে বোকা বানিয়ে আর নিজেকে অপবিত্র না করেই আমি জয়ের থেকে অনেক দামি দামি গিফট আর টাকা পয়সা আদায় করেছিলাম। এইভাবেই আস্তে আস্তে আমাদের সংসারের অচলাবস্থা কাটছিল। তারপর সহজে টাকা কামানোর রাস্তা আমিও খুঁজতে থাকি স্যার, আর টার্গেটটাকেও পেয়ে যাই। তোর বন্ধু জয়ের মা অপর্ণা সেন, তাই তো? হ্যাঁ ম্যাডাম, জয়ের বাড়ি থেকে ফেরার পর আমি সীমার কাছ থেকে জানতে পারি জয়ের মায়ের নিঃসঙ্গতার কথা, ওনার বৈবাহিক জীবনে অপূর্ণতার কথা। জয়ের লক্ষ্যেই আমি ওই বাড়িতে যাওয়া আসা শুরু করি। এভাবেই একদিন
জয়ের মায়ের সাথে নিবিড়ভাবে মেলামেশার একটা সুযোগ আমার কাছে চলে আসে স্যার। কিভাবে? জয় বেশ কিছু দিনের জন্য ওদের ব্যবসার কাজে মুম্বাইতে গেছিল স্যার, আর ওর মায়ের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব ও আমার উপরেই দিয়ে যায়। জয় পারেও আমার খোঁজ খবর নেবার জন্য তোমাকে রেখে গেছে। আচ্ছা, আমি কি নিজের খেয়াল রাখতে পারি না? না না, সেই রকম ব্যাপার না। আর এমনিতে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না, আর আপনার সাথে সময় কাটাতে আমার ভালোই লাগে। তা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলো। আচ্ছা, জয় তো রোজ সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায়, আবার রাত্রিবেলা বাড়ি ফেরে, আবার কিছু কিছু সময় ব্যবসার কাজে ও দিনের পর দিন বাড়ির বাইরেও থাকে। আপনি এত বড় বাড়িতে একা থাকেন, নিঃসঙ্গতা, অবসাদ, একাকিত্ব আপনাকে গ্রাস করে না? কি হলো, চুপ করে আছেন, বললেন না? অভ্যেস হয়ে গেছে। অভ্যেস? আমার মনে হয় আপনি মেনে নিতে বাধ্য হয়েছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এই নিঃসঙ্গতা, একাকিত্ব, অবসাদ এইগুলো থেকে মুক্ত হতে ইচ্ছে হয় না আপনার? সব ইচ্ছাকে প্রশ্রয় দিতে নেই। আর এখন ভরসা বা বিশ্বাস করার মতো মানুষ বড় অভাব। আপনি আমাকে সেই জায়গাটা দিতে পারেন? আমি আপনার একাকিত্বের অভাবটা বুঝতে পারি। আমি আপনার নিঃসঙ্গতার সঙ্গী হতে চাই। রঞ্জন, তুমি অনেকক্ষণ এসেছো। সীমা তোমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এইভাবে নিজের শখ, স্বপ্ন, ইচ্ছে এগুলোকে ত্যাগ করে আপনি বেঁচে আছেন, এইভাবে বেঁচে থাকাটাকে কি জীবন বলে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ রঞ্জন, তুমি জয়ের বন্ধু। আমি ভুলে যাইনি যে আমি জয়ের বন্ধু। তবু চলে যাওয়ার আগে শুধু একটাই কথা বলে যেতে চাই, ভালো লাগা আর ভালোবাসা এইগুলোতে মানুষ কখনো ঠিক ভুল, ছোট বড়, পাপ পুণ্য এগুলো দেখে না, দেখে শুধু নিজের চাওয়া পাওয়াটাকে, গুরুত্ব দেয় শুধুমাত্র নিজের ভালো লাগাটাকে। আমি একবার বিশ্বাস করে ভালোবেসে ঠকেছি রঞ্জন। আমার আপনাকে ভালো লাগে। আপনি আপনি একবার আমাকে বিশ্বাস করে দেখতে পারেন। কথা দিচ্ছি আপনি ঠকবেন না। আমি আমার তরফ থেকে বিশ্বাসের হাতটা আপনার হাতের উপর রাখলাম, বাকিটা আপনার উপর। আমি এটা বুঝতে পেরেছিলাম স্যার, যতটা সহজে ভালোবাসার নাটক করে অপর্ণা সেনের কাছ থেকে আমি টাকাগুলো হাতাচ্ছি, জয় চলে এলে আর সেটা সম্ভব হবে না। তাই যাতে ভবিষ্যতে টাকার ফ্লোটা বন্ধ না হয়ে যায়, সেই জন্য আমি একটা প্ল্যান বানালাম স্যার। আচ্ছা, আমাদের আর কি কিছু বাকি রইল কেনার? হ্যাঁ, তোমার খালি এই কেনা বাকি। তুমি বসো তো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। উফ, তোমাকে না একটা কথা বলার ছিল। বলছি, আমার না ওই 1010 মতো টাকা লাগবে। আমি মাসখানেকের মধ্যে আবার তোমাকে ফেরত দিয়ে দেবো। ঠিক আছে বাবা, আমি দিয়ে দেবো। তোমার যখন মনে হবে ফেরত দিও। আচ্ছা। তোমাকে একটা কথা বলবো রঞ্জন।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলো না। আমি তোমার দিকে এগিয়েছি আমার নিঃসঙ্গতা আর একাকিত্বতা দূর করতে। তো আমি জানি না আমি ভুল করছি না আমি ঠিক করছি, কিন্তু রঞ্জন আমি এটা বুঝতে পারি আমি তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি। তুমি আবার আমাকে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার পাশে সারা জীবন থাকবো। তোমার ভালো লাগা ভালোবাসা সবকিছুতেই আমি আছি। আমি ভুল করছি, এটা পাপ, ভুল করছি আমি। কেন রঞ্জন, আমি নিজেকে এই সম্পর্কটাতে নিয়ে যেতে পারবো না, পারবো না রঞ্জন, ভুল হচ্ছে। কেন, কি হয়েছে? আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি এখান থেকে চলে যাওয়ার কোনোদিন এসো না, এসো না রঞ্জন, চলে যাও আমার কথাটা। চলে তো যাবই, তবে দেখি, হ্যাঁ যা পেয়েছি আজকের জন্য যথেষ্ট। চলে যাও রঞ্জন। সেই দিনের পর থেকে জয়ের মায়ের থেকে টাকা পাওয়ার রাস্তাটা আমাদের বন্ধ হয়ে গেছিল স্যার। এটা হওয়ার জন্য আমার আর রঞ্জনের প্ল্যানটা ভেস্তে যায়। মানে জয় আর সীমার ব্যাপারটা আমি ধরে ফেলি স্যার। সীমাকে জিজ্ঞেস করাতে ও আমাকে বলে যে ও জেনে বুঝেই সংসারের অচল অবস্থা পেরাতে জয়কে এন্টারটেন করছিল। ভিডিও দিয়ে ব্ল্যাকমেল কেন শুরু করলি? আমি সীমাকে শর্ত দিয়েছিলাম স্যার যে যদি আমি জয়ের মাকে ভালোবাসার জালে জড়াতে পারি তাহলে ও জয়ের সাথে যেন মেলামেশা বন্ধ করে দেয়। তারপর জয় ফিরে এলে আমি জয়কে বলে দিই যে জয়ের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তারপর একদিন ও আমাদের বাড়িতে এসে, আমি তো বললাম সবটা আমার দোষ। দেখো জয়, আমি শুধুই রঞ্জনকে ভালোবাসি, তাই তুমি আমাকে ক্ষমা করো। এই এতদিন আমার থেকে সব টাকা পয়সা নিয়ে ভালোবাসার নাটক করে এখন বলছো ক্ষমা করো? এই আমি তো ব্যবসায়ী মানুষ, আর ব্যবসায় লস আমি একদম মেনে নিতে পারি না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আমি তোর মুখটাও আর দেখতে চাই না, বেরো। কথা দিচ্ছি সুদে আসলে সব ফিরিয়ে দেবো। তারপর দুদিক থেকেই টাকা আসা বন্ধ হয়ে যায়। আমরা ঠিক করি যে অপর্ণা সেনকে ওই ভিডিওটা পাঠিয়ে আমরা ব্ল্যাকমেল করব। বাবা স্যার, এরা তো দেখছি পরকীয়ার বান্টি আর বাবলি। যা বলেছো। কিরে থামলি কেন? বল বল। ওই ভিডিওটা দেখানোতে ভয় প্রথম অপর্ণা সেন আমাদেরকে টাকা দিচ্ছিল স্যার, কিন্তু সেদিন আমি তোমাকে আর একটা টাকাও দেব না। যা বোকা মহিলা, দেব না বললেই হয়। আমি তোমাকে দিনের পর দিন দেখে গেলাম, আর আমাকে দেখার বেলায় তুমি দেখবে না? আমার বেশি নয় তো, ওই ধরো না কেন 1,00,000-5,000 টাকা মতো লাগবে। আমি তোমাকে কি বলেছিলাম? তুমি এখানে আর আসবে না। আমিও তো আসতে চাই না ডার্লিং, কিন্তু কি করব বলো? তুমি আমাকে একেবারে 20,00,000 টাকা মতো দিয়ে দাও না। আমি কথা দিচ্ছি, আমি তোমার অনুমতি ছাড়া আমার ছায়াকেও তোমার বাড়ির আশেপাশে ঘুরতে দেবো না। এখন 5,00,000 টাকা মতো দাও, আর বাকিটা কিছুটা অনলাইন আর কিছুটা ক্যাশ। তোমাকে আমি কি বললাম? আমি দেব না। দেবে না? ডার্লিং, ডু ইউ নো দ্য বেস্ট পার্ট? আমি যখন কলেজে পড়তাম না, আমি গল্প বলতে খুব ভালোবাসতাম, আর জয়কেও দেখেছি। ও না
কেমন হাঁ করে আমার গল্প শুনতো। তুমি যদি আমাকে টাকা দিয়ে দাও তাহলে ভালো, আর না হলে আমাকে গিয়েও জয়কে গল্প শোনাতে হবে যে ওর মা আমার সাথে ঠিক কি কি করেছে। আমি এটা খুব ভালো করেই বুঝতে পারছিলাম স্যার যে ওই ভিডিওটা দিয়ে অপর্ণা সেনের কাছ থেকে আর টাকা আদায় করা যাবে না। ওই ভিডিওটা আমি জয়কে পাঠিয়ে টাকা কামানোর একটা পথ বের করি। জয় তোদের টাকা দিয়েছিল? না স্যার, উল্টে ও আমাদেরকে হুমকি দিয়েছিল যে ও পুলিশের কাছে যাবে। আর তাই দুজনে মিলে অপর্ণা সেনকে খুন করলি। না ম্যাডাম, আমরা যদি অপর্ণা সেনকে খুনটা করতাম তাহলে তো আমরা পালিয়ে যেতাম, তাই না? খুন করলেও তোরা অপরাধী, আর খুন না করলেও তোরা অপরাধী। নিয়ে যাও ওদেরকে। পূজা, হ্যাঁ স্যার। ওরা যদি সত্যি কথা বলে তাহলে আমার মন বলছে জয় কিছু একটা গোপন করছে। স্যার, এটাও তো হতে পারে যে রঞ্জন আর সীমার উপর বদলা নেওয়ার জন্য ও নিজের পার্টটুকু এডিট করে দিয়েছে। সেটা হতে পারে, কিন্তু রঞ্জন আর সীমা যদি খুনটা না করে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে অপর্ণা সেনকে খুনটা করলো কে? রঞ্জন আর সীমার বয়ান শোনার পর আমাদের মনে হচ্ছিল না, ওরা হয়তো মিথ্যে বলছে না। এদিকে অপর্ণা সেনের পোস্টমর্টেম রিপোর্ট আর অন্যান্য রিপোর্টগুলো আমরা হাতে পাই, আর তাতেই অপর্ণা সেনের মৃত্যু রহস্যের গোলক ধাঁধার পথ কিছুটা হলেও সহজ। পূজা, জয়ের ফোনের কল ডিটেলস চেক করে আমরা এটা বুঝতে পেরেছি যে জয় আর সীমার মধ্যে কিছু একটা রয়েছে, রাইট? আর সেটাও কিন্তু সত্যি হলো। এদিকে ওদের বাড়িতে যে পায়ের ছাপ পাওয়া গেছে তার মধ্যে অপর্ণা দেবী ছাড়া দুজন পুরুষের পায়ের ছাপ স্পষ্ট। তার মধ্যে একটা পায়ের ছাপ জয়ের, দ্বিতীয়টা যে রঞ্জনের নয় সেটা রঞ্জনের পায়ে জুতো পরিয়ে আমরা বুঝতে পেরেছি। আবার ওদিকে বাড়ির দরজার হাতল ও দরজায় যে ছাপ পাওয়া গেছে সেখানে জয় ছাড়া ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছাপই রয়েছে। এদিকে রঞ্জন ও সীমার ফোনের টাওয়ার লোকেশন ঘটনার দিন কিন্তু তাদের বাড়িতেই দেখাচ্ছে। স্যার, আপনাকে কিন্তু একটা কথা বলা হয়নি, ওখানে একটা সিসিটিভি আছে, আর সেখানকার ফুটেজ চেক করে আমি দেখলাম সেদিন রাতে জয় আর কাজের লোক ছাড়া ওই বাড়িতে আর কেউ ঢোকেনি। আচ্ছা পূজা, ঘটনার দিন অপর্ণা দেবীর ফোনের কল ডিটেলস এবং জয় সেনের ফোনের কল ডিটেলসে রঞ্জন ও সীমা ছাড়া এমন কোনো কমন নাম্বারে ওদের মা ছেলের সঙ্গে কথা হয়েছে, মানে কল গেছে কি এসেছে? হ্যাঁ স্যার, অপর্ণার নাম্বারে একটা আননোন নাম্বার থেকে ইনকামিং কল এসেছে, আবার সেই একই নাম্বার থেকে জয়ের নাম্বারে ইনকামিং এবং আউটগোয়িং দুটোই হয়েছে। তাই নাকি? তাহলে আমার ওই ফোন নাম্বারের ব্যক্তিটিকে চাই। স্যার, কিছু যদি মনে না করেন একটা কথা বলবো? বলো। আমার মনে হচ্ছে জয় সেনকে তুলে এনে জেরা করা দরকার। জেরা তো করবই, কিন্তু কেন জানি না পূজা, আমার মন বলছে অপর্ণা সেনের মার্ডার কেসটাতে সুপরিকল্পিতভাবে একটা জাল বেছানো আছে, আর ওই অপরাধী নাগাল পেতে গেলে সেই জালটাকে টুকরো টুকরো করে আমাদের কেটে ফেলতে হবে। পূজা, তুমি মিস্টার জয় সেনকে তুলে নিয়ে এসো, আর আমি ততক্ষণ মিস্টার রানা সেনের সঙ্গে বসে একটু গল্প গুজব করি। ওকে স্যার। মিস্টার রানা সেন, আমি একজন ভদ্র নাগরিক, বুঝলেন? আমি ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে খুব ভদ্র ব্যবহার করব যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর দেবেন। কি শুরু করি? হ্যাঁ স্যার। বেশ, আপনি মিসেস অপর্ণা সেনের হাজব্যান্ড এবং জয় সেনের বাবা, কি তাই তো? হ্যাঁ। বাহ, তা গত 3-4 দিন ধরে আপনার ছেলের সঙ্গে আপনার ফোনে কথা হতো, তাই তো? হ্যাঁ স্যার। গুড গোয়িং। এতক্ষণ আমি ওই 1 নম্বর মার্কসের প্রশ্ন করছিলাম, এবার আসি 10 নম্বর মার্কসের প্রশ্নে।
অপর্ণা সেনকে খুন করলেন কেন? এসব কি আবল তাবল কথা বলছেন আপনি? আমি ওকে খুন করিনি। শোন, মার্ডার স্পটে তোর পায়ের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট আর মোবাইলের টাওয়ার এটাই প্রমাণ করছে যে তুই মার্ডার স্পটে সেদিনকে প্রেজেন্ট ছিলিস। আমি তখন বলছিলাম না, তুই যতক্ষণ পর্যন্ত সঠিক প্রশ্নের উত্তর দিবি ততক্ষণ পর্যন্ত আমি ভদ্র ব্যবহার করে যাবো। হ্যাঁ, লাগছে, আরো লাগবে। বল তোর বউকে কেন খুন করলি, বল সেটা। বলছি স্যার, আপনি ছাড়ুন, আমি বলছি, সব বলছি। বলছি, অপর্ণা ওর কোম্পানি থেকে আমাকে বার করে দিয়ে আমাকে পথের ভিখারি করে দিয়েছিল, আর আমার ছেলের চোখেও আমাকে একেবারে ভিলেন করে দিয়েছিল। আমি সবকিছু মেনে নিয়েও ওর কাছে ডিভোর্স চেয়েছিলাম, কিন্তু ও ডিভোর্স দিতে রাজি ছিল না। ও বলেছিল যে এটাই নাকি আমার কৃতকর্মের শাস্তি। আমি মাঝে মাঝে অপর্ণাকে ফোন করতাম আমার ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু আমার ছেলে জয়, মানে ছোটন, ও কোনোদিনও ভুলেও আমার কোনো খোঁজ খবর নেয়নি। দিন চারেক আগে আমার সঙ্গে দেখা করবে বলে আমাকে ফোন করে। দীর্ঘ 10 বছর পর আমার ছেলের সাথে দেখা হবে, কথা হবে, এই লোভে আমি ওর সাথে দেখা করতে গেছিলাম। বিশ্বাস কর ছোট, আমি তোর মার সাথে যেটা করেছিলাম তার জন্য আমি আজও বিবেকের তাড়নায় ভুগি। আমার একটা ছোট ভুলের জন্য আমি তোকে এতদিন আমার বুকে জড়িয়ে ধরতে পারিনি। তার জন্য তুই আমাকে ক্ষমা করিস ছোট, আমাকে ক্ষমা করিস। কিসের জন্য ক্ষমা চাইছো বাবা? মানুষের জীবনে একটা ভুল হতেই পারে, কিন্তু তার জন্য এত বড় সাজা হয় না যেটা তুমি এতদিন ধরে পেয়েছো। আর যার জন্য তুমি এত বড় সাজা পেয়েছো সেও সেই একই অপরাধে লিপ্ত। কি হয়েছে? তুই চুপ করে আছিস কেন? আমাকে বল। ও আমার বন্ধু, মা ওর সাথে ঘরের মধ্যে দিনের পর দিন। আমার আর বাঁচতে ইচ্ছা করছে না বাবা। মনে হচ্ছে সুইসাইড করি। না, তুই সুইসাইড করবি না। দোষ যে করে ফল ভোগ সেই করবে। ছোটন, তুই ভুলে যাস না যে তোর বাবা এখনো জীবিত আছে। ছোটন, আমি কথা বলার জন্য বেশ কয়েকবার অপর্ণাকে ফোন করেছিলাম, কিন্তু ও ফোন ধরেনি। আমার মাথায় রাগ চেপে গিয়েছিল। আমার জীবনে যা হয়েছে, কিন্তু আমার ছেলের জীবন আমি কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না। ওই বাড়ির নারী নক্ষত্র আমার সব জানা। তাই সেই দিন ওই বাড়ির সিসিটিভিটাকে ফাঁকি দিয়ে আমি বাড়ির ভেতরে ঢুকে যাই। গলার টাই দিয়ে অপর্ণাকে খুন করে ওই বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে চলে যাই। কিন্তু স্যার, একটা জিনিস অদ্ভুত লাগছে, সেটা হলো যে তারপর থেকেই আমার ছেলে আমাকে ফোন ব্লক করে দিয়েছে। আমি বুঝতে পারছি না যে ও কেন আমার ফোন ব্লক করেছে। বুঝতে পারছেন না? বেশ, আপনার ছোটন কেন আপনার নাম্বারটা ব্লক করলো একটু বাদেই আপনার কাছে ব্রেকিং নিউজে চলে আসবে। হ্যাঁ স্যার, বলুন। ওটাকে থানায় নিয়ে এসে আচ্ছা করে ধোলাই দেবে, তারপর যা জিজ্ঞেস করার আমি করব। ওকে? আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আমি আমার হাতের শুটা ঠিক করে নেব। আরে আমি কি করেছি বলবেন তো? আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে কি করেছে আমি বলবেন তো?
এবার বলতো বলতো কি করে নিজের মাকে খুন করার প্ল্যানটা বানালি আর সেই প্ল্যানে নিজের বাবাকে মোহরা কি করে সাজালি বল বলছি স্যার বলছি বল স্যার স্যার ছোট থেকে স্যার আমার মা আমার কাছে সব কিছু ছিল। ছোটবেলায় আমার মায়ের সাথে আমার বাবার ব্যবহারটা আজও আমার চোখের সামনে ভাসে। আর সেই বদলাটা আমি মাকে বাবার হাতে খুন করিয়ে খুনি বানিয়ে নিয়েছি। নিজের মাকে খুন করলি কেন? মার উপর আমার অগাধ বিশ্বাস ছিল। মা আমার কাছে দেবী স্বরূপ ছিল। কিন্তু যেদিন রঞ্জনের পাঠানো ভিডিওটা আমি দেখি, সেদিন এক ঝটকায় আমার চোখ থেকে মন থেকে মা নিচে নেমে যায়। সীমা আমাকে ঠকিয়েছিল, আর রঞ্জন আমার বন্ধু হয়ে আমার মার সাথে যে জিনিসটা করেছিল সেটার জন্য ওদের সাজা প্রাপ্য ছিল। আর আমি আপনাদের ভিডিওটা দেখিয়ে রঞ্জন আর সীমাকে আপনাদের হাত দিয়ে শাস্তি দিতে চেয়েছিলাম। বাহ, মানতেই হবে ইউ আর আ গুড প্ল্যানার। তুই ছোট্ট একটা ভুল করে ফেলেছিস। তোর এই ছুকছুকানির জন্য সীমা যেমন তার ভালোবাসার জালে তোকে জড়িয়েছিল, তেমনি তোর মায়ের মতো একজন এরকম নিঃসঙ্গ একাকিত্বহীনতায় ভোগা মহিলার অবস্থা সুযোগ নিয়ে রঞ্জনও তার ভালোবাসার জালে তোর মাকে জড়িয়েছিল। কিন্তু তোর মা ছিল সম্পূর্ণ নিরপরাধ। হ্যাঁ, রঞ্জন আমাদের কাছে তার সমস্ত অপরাধের কথা স্বীকার করেছে। মা, এই ঘটনা এটাই প্রমাণ করলো যে কিভাবে একজন নিজের পাতা জালে নিজেই সেই জালে জড়িয়ে পড়ে নিজেই তার অভিভাবকের প্রাণ কেড়ে নিল। দেখুন, অপরাধী সবসময় তার অপরাধ লুকানোর জন্য জাল বিস্তার করবেই। আমরা সেই জাল কেটে অপরাধীকে ধরে তাকে তার প্রাপ্য সাজা দেবই। এটাই আপনাদের কাছে আমাদের অঙ্গীকার। যাই হোক, আপনারা সাবধানে থাকুন, সতর্ক থাকুন, কারণ এরকমটা তো হতেই পারে আপনাদেরই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী। তাই সাবধান হন আপনি, সাবধান হোক বাংলা। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে।